গ্রামের একটি মেয়ে যে কিনা সবাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, কিন্তু যারা শারীরিক সম্পর্ক করে তারা একে একে খুন হতে থাকে। যারা খুন হয় তাদের নাম যেন কারা দেয়ালে লিখে রাখে। খুনগুলি হয় প্রত্যেক মঙ্গলবার রাতে। এদিকে প্রত্যেক মঙ্গলবার রাতে কেউ হাতে প্রদীপ নিয়ে হাঁটছে। এটি কেন সবার সাথে শারীরিক সম্পর্ক করে, মঙ্গলবার রাতে কেনই বা দুজন করে মারা যায়? আমার প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট, এই সব কিছু জানতে এই রহস্যময় মুভিটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। শুরুতে রবি এবং সাইলি নামে দুই বন্ধুকে দেখানো হয়। দুজন মিলে একদিন বাগান থেকে ফল চুরি করে নিয়ে পালাচ্ছিল। ওই সময় রবি একটা কাজলের কৌটো নিয়ে সাইলিকে দেয়। কৌটোটি একটি মন্দির থেকে নিয়ে এসেছে। এখন দিদার কাছে থাকে, কেননা সাইলির মা মারা গিয়েছে। সাইলির মা মারা যাওয়ার পর সাইলির বাবা একটি বিয়ে করে নেয়। মাঝের মধ্যে সাইলির দিদার বাড়িতে আসা যাওয়া করে। সাইলির দিদার সম্পত্তির ভাগ পাওয়ার লোভে সাইলির দিদা সাইলির বাবাকে বলে, এই জমিটা সাইলির নামে আছে, এটার ভাগ তোমরা কোনো মতেই পাবে না। এই কথা শুনে সাইলির বাবা প্রচন্ড রেগে গিয়ে ওখান থেকে পালিয়ে যায়। দেখে সাইলি একটি মন্দিরে যায় আর সেখানে গিয়ে কান্নাকাটি করতে থাকে। ওখানে সাইলির কাছে রবি আসে। রবি সাইলির কান্নার কারণ জানতে চাইছিল। রবির বাবা ওখান থেকে যাচ্ছিল আর সাইলির সঙ্গে রবিকে দেখে নেয়, আর সাথে সাথে রবিকে মারধর করে ওখান থেকে তাড়িয়ে দেয়। রবির বাবা সাইলিকে বলে যে, কি রে, তোকে ডাকি, তুই আসিস না কেন? বোঝা যায় এই লোকটির খারাপ মতলব রয়েছে। রাতে রবির বাড়িতে আগুন লেগে যায়। তো এই আগুনটা কারা লাগিয়েছে একটু পরে জানতে পারবেন। যায় রবি এবং তার বাবা পুড়ে মারা গিয়েছে। একমাত্র বন্ধু রবি এখন পৃথিবীতে বেঁচে নেই। এরপর এই ঘটনার 10 বছর পরের দৃশ্য দেখানো হয়। মাথায় প্রদীপ জ্বালিয়ে গ্রামের রাস্তা ধরে মন্দিরের দিকে ছুটছে। মেয়েটির পায়ের নুপুরের প্রচন্ড আওয়াজ হচ্ছে। হাতে জ্বলন্ত প্রদীপগুলো কোনো মতেই লিপছিল না। দিন সকালবেলা দেয়ালে বড় বড় কিছু লেখা দেখতে পাওয়া যায়। রাজু নামের লোককে দেখতে পাই, যার এ বিষয়ে অনেকটাই নলেজ ছিল। রাজুর বন্ধু ছিল পুলি। পুলি রাজুকে জিজ্ঞাসা করে দেয়ালে কি লেখা রয়েছে। বলে, এই দেয়ালে দুইজনের নাম রয়েছে যারা বিয়ের পরেও অন্যজনের সাথে রিলেশন রয়েছে। এর নাম এই দেয়ালে লেখা রয়েছে। তার স্বামী এসে সেই লেখাটিকে দেখতে পায়। প্রচন্ড রেগে গিয়ে বলে তার বউকে আজ সে মেরে ফেলবে। আমরা দেখতে পাই দুইজনের নাম দেয়ালে যে লেখা রয়েছিল তারা দুইজনেই মারা গিয়েছে এবং তাদের বডি একটি কুয়োর পাশে পড়ে রয়েছে। ঘটনাস্থলে মায়া নামে একটি মহিলা অফিসার আসে। যখন সবকিছু যাচাই করতে শুরু করে, গ্রামবাসীরা বলে, জমিদার আমাদের মালিক, জমিদার যদি বলে তাহলে আপনি এই লাশ দুটোকে নিয়ে যেতে পারেন। জমিদার ওখানে আসে আর লাশ দুটিকে পুলিশকে নিয়ে যেতে বারণ করে। তখন জমিদারকে বোঝাতে থাকে যে এটা প্রকৃতপক্ষে মার্ডার, এটা আত্মহত্যা নয়। তো করে এর আসল উদ্ঘাটন করতে পারবো এবং আসল খুনিকে আমরা ধরতে পারবো। জমিদার কোনো মতে রাজি হয় না। এরপর আমরা বিশ্বনাথ নামে একজন ডক্টরকে দেখতে পাই। বিশ্বনাথ ডক্টর একজন খুবই ভালো মানুষ। কারোর কাছে টাকা না থাকে তবুও সে ফ্রিতে ট্রিটমেন্ট দেয়। এক মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই বিয়েতে গ্রামের সবাইকে আমন্ত্রণ করা হয়েছিল। ওখানে রাজা নামে একটি লোক, সে বলে যে দুইজনকে ওই শিবাই হত্যা করেছে। একজন ফটোগ্রাফার সেই বিয়েতে ছবি তুলছিল। কথা শোনা মাত্র শিবা রাজুর সাথে মারপিট শুরু করে দেয়। যখনই ওখানে মারপিট চলছিল তখনই জমিদারের বউ রাজেশ্বরী ওখানে চলে আসে। গ্রামবাসীরা এমন একটা আচরণ করে যেন এখানে কিছুই হয়নি। রাজেশ্বরী আসলে পুজো পাঠ করতে বেশি পছন্দ করে, যেই কারণে গ্রামবাসীরা তাকে খুবই সম্মান করে। এদিকে মন্দিরের পুরোহিত এবং তার স্ত্রী কথা বলছিল। পণ্ডিত তার স্ত্রীকে বলছে, মন্দিরের সামনে তো মেলা বসার সময় চলে এলো, হাতে একদমই টাকা নেই। তখন তার স্ত্রীকে বলে, তুমি জমিদারের কাছে গিয়ে কিছু টাকা চেয়ে আনো। পরের দিন পুরোহিতের স্ত্রী না গিয়ে পুরোহিত সোজা জমিদারের কাছে যায়। জমিদার তখন পুরোহিতকে টাকা না দিয়ে ঠাকুর মানি না বলে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেয়। যখন চলে যাচ্ছিল তখন জমিদারের স্ত্রী রাজেশ্বরী পুরোহিতকে ডাকে এবং বেশ কিছু টাকা দেয়। এদিকে মায়া যখন গাড়িতে করে ওই খুনের তদন্ত করতে যাচ্ছিল তখন কোলা গাছের সাইড ধরে একজন ঠাকুরের মুখোশ পরে কাউকে দেখতে পায়। পর্যায়ে মায়া গাড়ি থামিয়ে দেয় এবং নিচে এসে চারিদিকে দেখতে থাকে, কিন্তু কাউকেই দেখতে পায় না। সন্ধ্যাবেলা মন্দিরের সামনে মেলা শুরু হয়। গ্রামবাসী ওই মেলাতে এসে আনন্দ করছিল। ওখানে সেই আমরা মুখোশ পরা ছেলেটিকে দেখতে পাই। ওই রাতে আবার সেই মেয়েটিকে প্রদীপ জ্বালিয়ে ছুটতে দেখতে পাই। পরের দিন আবারও একটা মঙ্গলবার আসে। মঙ্গলবারের মতো আবার দেয়ালে কিছু একটা লিখে দিয়ে গেছে। ওই দেয়ালে দুইজনের নাম লেখা রয়েছে, তাদের কিনা বিয়ের পরেও অন্যজনের সাথে রিলেশন রয়েছে। এরপরে আমরা দেখতে পাই দুইজনের নাম দেয়ালে যে লেখা রয়েছিল তারা একটি বিশাল গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। মায়া আসে আর ইনভেস্টিগেশন করতে থাকে। মায়া জমিদারকে বলতে থাকে যে এটা সিওরি মার্ডার। এখানে শিবা চলে আসে, যে কিনা ওই লাশগুলোর ফটো তুলছিল। তো ওই শিবাকে অনেকটা টেনশনে দেখতে পাই। এরপর মায়া জমিদারকে অনেক ভাবে বোঝাতে থাকে। সময় ওই জমিদার রাজি হয়ে ওই ডেড বডিকে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। মায়া খুবই চিন্তায় রয়েছে কে এবং কেন প্রতি মঙ্গলবার এই খুনগুলো করছে। সময় মায়া সিদ্ধান্ত নেয় আগে যারা মারা গিয়েছে তাদেরও লাশ নেওয়া হবে। তখনই লাশগুলো নেওয়ার জন্য কবর খোঁড়া হয়। রহস্যময় ভাবে লাশগুলো ওখানে ছিল না। গ্রামবাসীরা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা
গ্রামকে পাহারা দেবে। যদি দেয়ালে কিছু লিখতে আসে তাকে ধরে ফেলবে। দেয়ালে লেখন লোকটিকে ধরতে পারলেই খুনির কাছে পৌঁছানো সম্ভব। এই মতো গ্রামবাসীরা রাতে কেউ ঘুমায়নি পাহারা দিচ্ছিল। একটি ছেলেকে দেয়ালে কিছু লিখতে দেখতে পায়। বাসীরা সবাই মিলে ওই ছেলেটিকে ধরে ফেলে আর দেখা যায় ওই ছেলেটি ছিল শিবার ছোট ভাই। রাতে বিশ্বনাথ যখন বাড়ি যাচ্ছিল তখন ওখানে আশেপাশে একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। তখন একটি মেয়ের আত্মাকে দেখতে পায়। বিশ্বনাথের দিকে একবার তাকিয়ে কুয়োতে ঝাঁপ মারে। দেখা মাত্র বিশ্বনাথের হোঁশ উড়ে যায়। ওই মেয়েটি ছিল মুভির শুরুতে সেই সাউলি। আমরা দেখতে পাই সাউলির সাথে আসলে কি ঘটনা ঘটেছিল। আমরা দেখতে পাই অনেক বড় হয়ে গিয়েছে। গ্রামের অন্যান্য 5টা মেয়ের চেয়ে সে অনেক বেশি সুন্দর ছিল। যখন গ্রামের রাস্তা দিয়ে যেত তখন গ্রামের বদমাস ছেলেরা তার দিকে খারাপ নজরে দেখতো। কলেজের প্রফেসর সাউলিকে অনেক পছন্দ করতো। সাউলিও ওই প্রফেসরকে পছন্দ করতে থাকে। একসময় দুইজনে শারীরিক সম্পর্ক করে ফেলে। সাউলি ভেবেছিল যে ওই প্রফেসর তাকে মনে প্রাণে খুবই ভালোবাসে। সাউলি একদিন কলেজে যায় আর জানতে পারে ওই প্রফেসর একটি মেয়েকে বিয়ে করেছে। সাউলি ওই প্রফেসরের সঙ্গে কথা বলে। তখন ওই প্রফেসর সাউলিকে বলে, আমি তোমার মতন মেয়েকে কেন বিয়ে করতে যাবো? ধাক্কা মেরে সরিয়ে দেয়। এরপর সাউলি অনেক কষ্ট পায় এবং মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়ে। এই জন্য সাউলি ওই গ্রামের ছেলেদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। সময় এটা এক মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যায়। এরপর গ্রামবাসীরা জমিদারের কাছে যায় সাউলির নামে নালিশ করতে। পরের দিন গ্রামের সবাই মিলে সাউলির বাড়িতে যায়। সবাই মিলে সাউলিকে প্রচন্ড মারতে থাকে। গ্রাম থেকে বের করে দেয়। আঘাত সহ্য করতে না পেরে সাউলি ক্ষেতের মধ্যে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। দিন চলে আসে বর্তমানে। মায়াকে দেখতে পাই আর শিবার ভাইকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে। শিবা জানায় ও রাজার বোনের সাথে রিলেশনে রয়েছে। জনের নাম যদি দেয়ালে লেখে তাহলে বাধ্য হয়ে রাজা ওদের বিয়েটা মেনে নেবে। কিন্তু এমনটা করতে গিয়ে আগেই ধরা পড়ে। মায়া অতীতে দেয়ালে লেখার সাথে শিবার ওই দিনের লেখা মেলাচ্ছিল। কোনো মতেই মিলছিল না। দেখতে মঙ্গলবার চলে আসে আর ওই দিনই গ্রামবাসীরা পাহারা দিচ্ছিল। তখন ওই মেয়েটিকে মাথায় এবং হাতে প্রদীপ জ্বালিয়ে ছুটতে দেখা যায়। মেয়েটি গ্রামের এক মুরব্বীর ব্যক্তির সামনে পড়ে। আসলে একটি কালীর রূপ ধারণ করেছিল। দেখে ওই মুরব্বী ব্যক্তিটি ভয় পেয়ে গ্রামবাসীকে বলতে থাকে। ওই লোকটি বলে যে আমি সদ্য কালী মাকে দেখেছি। গ্রামবাসীরা মনে করে পুরোহিতের বউ মাঝে মাঝে কালী সেজে পূজা পার্বণ করে। তাদের বংশ পরম্পরায় চলে আসছে। গ্রামবাসীরা ওই লোকটির কথা কোনো মতে বিশ্বাস করছিল না। রাতে বিশ্বনাথ চুপি চুপি ওই দেয়ালের কাছে চলে আসে। মায়া ওই বিশ্বনাথ ডাক্তারকে ধরে ফেলে। মায়ার প্রথম থেকে ওই ডাক্তারের প্রতি সন্দেহ ছিল, কেননা গ্রামবাসীরা ওই ডাক্তারের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস ছিল। মায়া ওই ডাক্তারের কাছে যায় এবং ডাক্তারকে ধরে ফেলে। এখনই বুঝে যায় এই কথাটি যদি গ্রামবাসীরা জানে ফেলে তাহলে তার আস্ত আর রাখবে না। ডাক্তার ব্যাগ থেকে একটি ইঞ্জেকশন বের করে মায়ার শরীরে পুশ করে। এরপর মায়া যখন চোখ খুলে তখন সে একটি বদ্ধ বাড়িতে দেখতে পায়, তার হাত পা বাঁধা রয়েছে। আগের বছরে মায়া ওই ডাক্তারকে বলতে থাকে, আমি তোমাকে পরে দেখে নেব। ডাক্তার বলে আগে সত্যটা জানুন, তারপর আমাকে দোষারোপ করবে। এরপর ওই বিশ্বনাথ ডাক্তার বলে, আমি ক্ষেত দিয়ে যখন ফিরছিলাম তখন সাউলিকে দেখতে পাই। এর অবস্থা অত্যন্ত খারাপ ছিল। সাথে সাথে সাউলিকে নিয়ে আমি হসপিটালে যাই এবং একটি মহিলা ডক্টর দেখাই। ওই ডাক্তার চেক আপ করে বলে সাউলি নিউপ্রিয়া নামে একটি রোগের আক্রান্ত। এটি এমন একটি রোগ যেটার কারণে শারীরিক চাহিদা অতিরিক্ত বেড়ে যায়। আর এই রোগ সহজে কারোর পিছু ছাড়ে না যতক্ষণ না সে নিজে থেকে কন্ট্রোল করছে। বিশ্বনাথ ডক্টর সাউলিকে নিজের মেয়ের মতন দেখতো। এই সময় জঙ্গলে আমরা শিবাকে দেখতে পাই। শিবা লাইট নিয়ে জঙ্গলে কাউকে খোঁজার চেষ্টা করছে। তখনই শিবার সাথে ওই লোকটির দেখা হয় আর মারপিট শুরু হয়ে যায়। এরপর শিবা পায়ে থেকে ছুরি বের করে ওই মুখোশ পরা ছেলেটিকে বারবার আঘাত করতে থাকে। মুখোশ পরা ওই ছেলেটি একটি ত্রিশূল নিয়ে শিবাকে আঘাত করে আর ঘটনাস্থলে ওখানেই মারা যায়। এদিকে বিশ্বনাথ বলছিল যে ওই সময় সাউলি খুবই হয়রান হয়ে পড়েছিল। একদিন সাউলির ছোটবেলার বন্ধু রবি সাউলির কাছে আসে। সাউলি দেখা মাত্র খুবই খুশি হয়ে যায় আর সাউলি ভাবতেই পারেনি রবি এখনো বেঁচে রয়েছে। রবি জানায় সাউলির সাথে তার বাবা খারাপ কাজ করছিল। রবি ওটা দেখে নেয় আর রাগের বশতে তার বাবাকে হত্যা করে এবং ঘরে আগুন জ্বালিয়ে দেয়। গ্রামবাসীরা এটা ভেবেছিল যে ওই আগুনে রবিও পুড়ে মারা গেছে। কিন্তু রবি ওই সময় থেকে একটি মুখোশ পরে নেয় আর সাউলির সাথে ছায়ার মতো থাকতে থাকে। রবি মন্দিরে মহালক্ষ্মী দেবীর মতো একটা মুখোশ বানিয়েছিল। মুখোশটি পরে সবার সামনে যেত আর মন্দিরে যে যা প্রসাদ দিত সেই খেয়ে রবিকে দেখে খুব খুশি হয়েছিল এবং তারা দুজনে বিয়ে করবে ঠিক করে। এরপর রবি জানতে পারে সাউলি আত্মহত্যা করেছে। ছিল রবির কাছে সবচেয়ে কষ্ট এবং বেদনাদায়ক ঘটনা। রবি বুঝতে পারে সাউলিকে খুন করেছিল। দুজনের মধ্যে রবি 4 জনকে আগেই মেরে ফেলেছে। 2 জন রয়েছে, তার মধ্যে একজনকে এখন হয়তো মেরে ফেলেছে। দেখা যায় ক্ষেতের মধ্যে যে শিবাকে মেরেছিল সে অন্য কেউ ছিল না, ওটাই ছিল রবি। মায়া বলে রাজেশ্বরী তো একটা সৎ একটা মেয়ে। বিশ্বনাথ বলে না, ও একটা খুব লোভী মেয়ে। এর প্রতি যে ভক্তি দেখায় সেটা শুধু লোক মাত্র দেখানো। বিশ্বনাথ মায়াকে সাউলিকে খুন করার আসল কাহিনী বলতে থাকে। এটা কিনা সাউলি শিবা এবং রাজেশ্বরীকে এক খারাপ অবস্থায় দেখে ফেলেছিল। এই ঘটনা গ্রামের কেউ যাতে না জানতে পারে তাই ওই 6 জন মিলে সাউলিকে মেরে ফেলে। আমরা জমিদারকে দেখতে পাই ডক্টর এবং মায়ের কথোপকথন শুনে ফেলেছে। জমিদার খুবই রেগে যায় আর বাড়িতে গিয়ে ইচ্ছে মতো রাজেশ্বরীকে মারতে থাকে। এরপর রাজেশ্বরীকে
পুড়িয়ে মেরে ফেলে। এখন প্রতিশোধ নেওয়া শেষ, তাই সে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। মারা যাওয়ার খবর শুনে জমিদারের বাড়িতে এসে প্রচুর গ্রামবাসী ভিড় জমায়। মায়া রাজশ্রীকে জিজ্ঞাসা করে যে কিভাবে হলো এসব। জমিদার মায়াকে বলে ও তো ঠাকুরের প্রচুর ভক্ত, ঠাকুরের সাথে পুরোপুরি মিশে যেতে চায়, তাই এমনটা করেছে। এই কথা শুনে মায়া জমিদার এবং ডাক্তার কাউকেই কিছু কথা বলে। মায়া গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। জমিদার ডাক্তারকে বলে তোমরা যখন কথা বলছিল তখন আমি এই সব কথা বাইরে থেকে শুনে নিয়েছিলাম। সাথে সাথে জমিদার ডাক্তারকে জিজ্ঞাসা করে আপনি কি করে জানলেন যে 6 জনই ওকে মেরেছিল। ডাক্তার পুলির কথা বলে। পুলির কথা নিশ্চয়ই মনে আছে, যে চোখে দেখতে পায় না। পুলি অন্ধ না, সে অন্ধ সাজার নাটক করে গ্রামবাসীর থেকে সাহায্য চাইতো। দুজন মিলে সায়ুলিকে যখন মারছিল তখন ওই ঘটনাস্থলে পুলি ছিল। ডক্টর এবং রবি মিলে এমন একটা প্ল্যান সাজায় এবং সবাইকে মেরে ফেলে। তো এটাই ছিল বন্ধুরা আজকের রহস্যময় গল্প। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা। আজকের মতন টাটা বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।